আসসালামু আলাইকুম। আমার এই রেকর্ডিং ভিডিও আপনারা যারা শুনবেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল রাশেদ স্পিচের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই মুহূর্তে আসলে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। তবে সেই সাথে আমি আপনাদেরকে আরও দু একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, যদিও সময়টা বেশিক্ষণ নেব না, এবং আমি কিছু আমাদের আওয়ামী লীগ বা আওয়ামী পরিবারের কিছু লোকজনের কিছু বিষয় নিয়ে একটু কথা বলবো। আমার কথাগুলো শুনে হয়তো অনেকে আমাকে গালি দিতে পারেন বা কমেন্টস করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তবে কথাগুলো হয়তো একটু চিন্তা করে দেখবেন যে আমি আওয়ামী লীগ সম্বন্ধে কী বলেছি বা কী বোঝাতে চেয়েছি। তো আসা যাক আসলে চট্টগ্রাম বন্দরের বিষয়টা। আমাদের চট্টগ্রাম বন্দর নিউ মুরিং বন্দর আমার জন্মস্থান, আমার নিজের জন্মস্থান, আমার বাবার জন্মস্থান ওখানে এই চট্টগ্রামে। সুতরাং এই চট্টগ্রাম নিউ মুরিং বন্দরটা কিন্তু পরিপূর্ণ একটা বন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছিল। এটা নিউ মুরিং বন্দর 2019 সালে শতভাগ কমপ্লিট হয়ে গিয়েছিল। আগে যেখানে আমাদের বন্দরের জাস্ট 4টা ক্রেনের মাধ্যমে করা হতো, এটা দীর্ঘকাল চলেছিল। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে নিউ মুরিং বন্দর টার্মিনাল তৈরি করা হয়, যেটা পৃথিবীর ক্লাস একটা বন্দর। আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা এই বন্দরে কাজ করেন, সিএনডিএফ এজেন্ট, যারা সরাসরি কাজ করেন না, যারা সিএনডিএফ এজেন্ট, তাদের মুখ থেকে শুনেছি এটা ব্যাপক একটা জিনিস, মানে যেটা কাজ খুব ভালো দ্রুত কাজ করে এবং তাদের হ্যান্ডেলিং পাওয়ার, মানে হ্যান্ডেলিং পাওয়ার বলতে আমি আপনাকে এটা বুঝাই যে ধরেন আপনার 1000 বস্তা সিমেন্ট এসেছে, আপনি 5 জন লোক লাগালেন, 5 জন লোক 1000 বস্তা সিমেন্ট ধরেন আপনার বাহির থেকে ঘরের ভেতরে ঢুকাতে সারাদিন লাগে। যদি লাগে, এই বন্দরে যে অবস্থা, তার মানে হচ্ছে যে আপনার এখন আপনি দেখলেন যে 1000 বস্তা সিমেন্ট আসলে এই 5 জন লোকই আধা বেলায় করে দিচ্ছে। তার মানে আপনার অর্ধবেলার কাজ কমে যাচ্ছে। তার মানে আগে যেখানে এই বন্দরে কোনো একটা কাজ করতে সারাদিন লাগতো, এখন দ্বিগুণ কাজ হয় একদিনে। এই পর্যায়ে নিয়ে গেছে এবং লাভজনক প্রতিষ্ঠান। এই বন্দরের বন্দর আমাদের সিটি কর্পোরেশনের রোড ট্যাক্স থেকে শুরু করে সমস্ত ট্যাক্সগুলো দেয়, যেটা দ্বারা আমাদের চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড হয়। সব কিছুই বন্দরে হাজার হাজার লোক কাজ করে। এখন এই মুহূর্তে আমাদের ইউনূস সাহেব এই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিবেন। তো এটা নিয়ে প্রচুর প্রতিবাদ মুখর এবং অনেক কথাবার্তার কারণে উনি করলেন কি, এটাকে একটু পিছায় নিলেন। পিছায় নিয়ে কি করলেন, সাইফ পাওয়ার টেককে বাদ দিলেন বন্দর থেকে গত 3 দিন আগে 1 তারিখে। তো বাদ দিয়ে দিয়েছেন, ঠিক আছে, তাহলে আপনি এখন ওপেন টেন্ডার দিয়ে এই বন্দর পরিচালনার দায়িত্ব অন্য কাউকে দেন যারা চালাইতে পারবে। সেটা না করে ওনারা সিদ্ধান্ত নেন ডিপি ওয়ার্ল্ডকে দিবেন। এখন আর ডিপি ওয়ার্ল্ডকে দিবেন, এইটা শোনার পরে মানুষ যখন খেপে গেছে, এখন বলা হচ্ছে যে 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় চালাবেন। তার মানে হচ্ছে যেহেতু প্রাইভেট কোম্পানির হাতে ছিল, এটা এখন উঠে গিয়ে আপনার বন্দর ব্যবস্থাপনার আন্ডারে চলে যাবে। সুতরাং 6 মাসের ভিতরে একটা হিজিবিজি অবস্থার মধ্যে পড়বে। এক্সাম্পল হিসেবে বলা যায় যে আপনি যখন আপনার একটা নতুন বাড়িতে উঠবেন, হঠাৎ উঠবেন আপনি, যে আপনার অমুক দিন উঠলেন, তখন আপনি আপনার পুরনো বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যখন নতুন বাড়ির দিকে যাবেন, তখন কিন্তু এই বাড়ি গুছাইতেই আপনার লেগে যাবে 6 মাস সেটিং চেঞ্জ করতে, যে ডান থেকে বামে, বাম থেকে ডানে, উত্তরে দক্ষিণে, এগুলো করতে 6 মাস চলে যায়। এরপর আস্তে আস্তে আপনার বাড়িঘর ঠিক হয়, ধোয়া মোছা প্রতিদিন হয়, এভাবে চলে। সেম এই অবস্থাটা, যে এখন এই বাকি অংশ আবার ওখানে নিয়ে গেল। তার মানে কি, এখানে এই কোম্পানি এবার মানে বন্দর ব্যবস্থাপনা নিজস্ব ব্যবস্থাপনায় চালাবেন। তাহলে তারা এই 6 থেকে 1 বছর লেগে যাবে এটা বুঝে উঠতে সব কিছু।
ভাইরা যেটা পারা যেতেছে সাইপ পাওয়ার টেক উঠে যাবে, ঠিক আছে, ওই সাইপ পাওয়ার টেকের সাথে অন্য কাউকে দিয়ে এটা আগে করাইয়া নিয়ে 6 মাস পরে সাইপ পাওয়ার টেকে কিক আউট করা যেত। যেহেতু আপনারা বলছেন যে ওরা প্রচুর দুর্নীতি করে, দুর্নীতিবাজদেরকে হটান, বন্দর না। এখন আপনার মাথা ব্যথা হয়েছে, আপনার তার জন্য প্যারাসিটামল না খেয়ে কি মাথা পুরোটাই কাইটা ফেলবেন? তাহলে তো হইল না, মাথা কাইটা ফেললে তার ইয়ে হবে না। তো যাক, এখন হচ্ছে যে এই যে ডিপি ওয়ার্ল্ডকে কেন দিবে? দেখেন, ডিপি ওয়ার্ল্ড হচ্ছে যে অরিজিনালি ইসরায়েলি একটা কোম্পানি, যেটা মিডল ইস্টের দুবাইয়ের সাথে ব্যবসা করে। দুবাইয়ের আকাশ কিন্তু ইসরায়েলিরা আরও প্রায় 20 বছর আগে থেকে ইসরায়েলেরা ব্যবহার করতে, ইহুদিরা। তো সেই একটা কোম্পানিকে দিবেন। এখন আপনারা এই যে যারা আমাদের শ্রদ্ধেয় মোল্লা ইসলামিক চিন্তাবিদ যারা আছেন, তারা কোনো কিছু হলেই আপনারা যায় কেএফসি, ম্যাকডোনাল্ডস অমুক তমুক ভাঙেন। কারণ কি, কোকাকোলা খাবেন না, 1 পয়সা করে যায়, এটা অনেক কিছু হয়ে যায়। তা এখন ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে যে এই যে লক্ষ কোটি টাকা ইসরায়েল পাবে, সেটার চিন্তা কি একবার করে দেখেছেন? আর ডিপি ওয়ার্ল্ড ওই সমস্ত জায়গায় যে বন্দর রক্ষণাবেক্ষণ করে যেইখানে আমেরিকান স্বার্থ আছে। ডিপি ওয়ার্ল্ড দুবাই থেকে শুরু করে আরও যেখানে আছে, ওরা তাদের নিজস্ব পয়সা ইনভেস্ট করে ওই বন্দর বানিয়ে এরপরে কাজ করতেছে। আর আমাদের দেশ হচ্ছে, আমাদের এটা পরিপূর্ণ বন্দর, সরকার সব কিছু করে দিয়েছে, উনি আইসা এটা পরিচালনা করে ওনাদের বেতন ভাতা সহ লভ্যাংশের 70% নিয়ে যাবে, 25% সরকার পাবে। এবার চিন্তা করেন, এতদিন কিন্তু আপনার বেতন বোনাসের পরে যে লাভ হতো সেটার 50% পেত সরকার, 50% পেত সাইপ পাওয়ার টেক। এখন হচ্ছে 75% এই বিদেশিরা নিয়ে যাবে, আর 25% পাবেন আপনি বলতে আমি, বাংলা দেশের জনগণ। সুতরাং এইভাবে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে, এবং ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার পরে ওখানে এটা শিওর হয়ে যাবে যে ওখানে এইবার আমেরিকার যে স্বার্থ সেটা হাসিল হবে। বাংলাদেশ সরকারের সাথে অলরেডি আমেরিকান বিউটিফুল ট্রিটি নামে 2টি ট্রিটি করার জন্য চেষ্টা করছে, এবং যেটা হয়েও যেতে পারে। একটা হচ্ছে যে আপনার সামরিক চুক্তি একটা করার জন্য প্রচণ্ড প্রেশার আছে, যে চুক্তিটা করলে আমেরিকার নৌবহর, সাবমেরিন সব বঙ্গোপসাগরের মোহনায় চলে আসতে পারবে। তার মানে আমাদের ডিপ সিতে আসতে পারবে, যেখান থেকে আমাদেরকে চায়নার উপর নজর রাখতে পারবে। এটা সামরিক চুক্তি। আরেকটা হচ্ছে যে এই মানবিক করিডোর প্লাস বন্দর। তাহলে এখন আমাদের এই চিন্তা করতে হবে যেগুলো আমরা কি দেওয়া উচিত কি উচিত নয়, এবং এই টিটি যদি হয়ে যায় কেউ ঠেকাইতে পারবেন না। আর আমার দেশের ভূমি, আকাশ, ভূমি, পানি ব্যবহার করে ওরা অন্য দেশের উপর নজর রাখবে, যে দেশটা আমাদেরকে অলরেডি বিভিন্নভাবে সহযোগিতা করছে, চায় না। তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়া করিয়ে দেওয়া হচ্ছে। এ হচ্ছে যে আপনার বন্দর নিয়ে নতুন ষড়যন্ত্র। আর বাকি আজকে আপনারা দেখলেন যে কুমিল্লাতে তাও 3 জন, মা, ছেলে এবং মেয়েকে একসাথে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। একটা নৃশংস কাজ করা হয়েছে, তা আইনের আওতায় দেওয়া যেত। ওরা যদি খারাপ হইতো আইনের আওতায় আইন বিচার করতো, সেটা না করে পাবলিক পিটিয়ে মারল। পিটিয়ে মারার অধিকার কি ভাই আপনাকে কেউ দিছে? আপনি একটা জীবন বানাইতে পারবেন যে আপনি পিটিয়ে মাইরেই ফেলাইলেন? 3টা প্রাণ আপনি নিয়ে গেলেন। নাকি এটাও কোনো মেটিকুলাস ডিজাইন, নাকি এটাও কোনো প্রেশার গ্রুপ, যে যাতে আপনারা বন্দর, ধর্ষণ, হত্যা, মব এগুলো নিয়ে কথা না বলেন, তার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে? এটা চিন্তার বিষয়। আর সর্বশেষ যে কথাটা বলছি, সে 2 মিনিট নিব, সেটা হচ্ছে যে আমাদের আওয়ামী পরিবারের যারা আছেন, যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, তাদের দৈন্যদশা নিয়ে একটু কথা বলি। যারা এই 5ই আগস্টের পর সার্বক্ষণিক আওয়ামী লীগের কথা বলছে, অনলাইনে এসে চেহারা দেখায়া, তাদের ভিডিওগুলো বা কথাগুলো আপনার শোনার মতো বা শেয়ার করার মতো সময় আপনাদের হয় না। আপনাদের সময় হয় কাদের নিয়ে? যারা গত 15 বছর শেখ হাসিনাকে উঠতে বসতে গালি দিয়েছে, যারা এই জুলাই আগস্ট আন্দোলনকে সবচেয়ে বেশি হাইলাইট করেছে, যারা এখন পর্যন্ত স্বৈরাচার ছাড়া, শেখ হাসিনাকে স্বৈরাচার ছাড়া কথা বলে না, যারা এখন পর্যন্ত শেখ হাসিনার মৃত্যু কামনা করে, ওই সমস্ত চ্যানেলগুলো
চ্যানেলগুলোকে এনে আপনারা কি করেন, এই দেখেন ভিডিওতে এই কথা বলেছে, ওই অমুকে শেখ হাসিনাকে ভালো বলেছে, অমুকে শেখ হাসিনার পক্ষে এটা বলেছে, অমুকে আওয়ামী লীগের পক্ষে এইটা বলেছে। এই এক লাইন ওই অংশটুকু কেটে এনে ছাড়েন, কোনো লাভ নাই, বরঞ্চ ইনডাইরেক্টলি আপনি তাদের উপকার করতে, কারণ তারা হচ্ছে ভিউ ব্যবসায়ী। তাদের সবার কথাগুলো শুনেন, শোনার পরে আপনি দেখবেন যে যদি ওরা 10 মিনিট কথা বলে, 1 মিনিট যদি আওয়ামী লীগের ভালো কথা বলে, আর বাকি 9 মিনিট ওরা রাসিস্ট, ফেসিস্ট, স্বৈরাচার ছাড়া অন্য কোনো কথা নাই। সেইম কি গোলাম মোল্লা রনি, ওই মুস্তফা কামাল, তারপরে যে কথা একটা চ্যানেল চলে সেইটা, আবার ওই যে মুফাসসিরুল ইসলাম, বা আপনার ওই যে তৃতীয় মাত্রার এক সাংবাদিক, একটা লাইন যদি একটু যে 10 সেকেন্ড শেখ হাসিনার ভালো কথা বলে, বাকি এরপরে শেখ হাসিনার 14 গোষ্ঠী তোলে, তাদের ভিডিওগুলো এনে, কথাগুলো এনে আপনারা প্রচার করতে থাকেন, শেয়ার করতে থাকেন, এতে ওদের লাভ হয়। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে বলা হয় যে আসেন, ওই অমুক এই কথা বলছে, চলেন আমরা সবাই হার ইক দিয়ে এসে কমেন্টস করে আসি। না না না, এটাতে আপনার ওদের কোনো ক্ষতি হচ্ছে না। আপনি যাইয়া যে ওখানে ঘুরে আসতেছেন, আপনি যাইয়া যে ওখানে কমেন্টস শেয়ার করতেছেন, কমেন্টস করতেছেন, ইমোজ ব্যবহার করতেছেন, এগুলো তো বরঞ্চ তাদের আরো লাভ হচ্ছে। আর ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বয়কট করেন যারা গত 10 মাস এখন পর্যন্ত গর্ত থেকে বাইরে হতে পারে নাই, যারা হঠাৎ হঠাৎ এখন বেরিয়ে বলে যে আমার আইডি শেষ হয়ে গেছিল, আমি এখন আইডি ফেরত পেয়েছি। আইডি কারো শেষ হলে কাউকে ফেরত দেওয়া হচ্ছে না। আমার এর আগের ভণ্ড বাবা একটা আইডি আজকে 10 মাস ধরে ডিজেবল, এটা পাইনি, কিন্তু আমি অন্য আইডি দিয়ে তো করতেছি, তারা তাও করতে পারতেছেন না। আপনারা তাদেরগুলো যখন আনেন, তখন আপনাদের জন্য আমার আসলে খুব দুঃখ হয় যে আপনারা তো ফেসে আপনাদের নিজের ছবি দিয়ে ওই সমস্ত নেতাগুলোর কথা আপনি প্রচার করার জন্য আনতেছেন, যারা নিজের জীবনের জন্য গর্তে লুকিয়ে আছে, তারা কিন্তু আপনাদের কথা চিন্তা করে নাই। আজকে আমি যে আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আমার বাসা বাড়িও তো ভাঙা হয়েছে, কালকে পাইলে আমারও কোরবান করা হবে। এরপরও আমি সামনে এসে বলতেছি, এরপর আমার যেসব ভাইয়েরাই 10-15 জন ভাই, 20 জন ভাই যারা মিছিল করেন, তারা আমি বলবো যে আমার জাতির সূর্য সন্তান, এই দেশের সূর্য সন্তান, আওয়ামী লীগের সূর্য সন্তান। কিন্তু যেসব নেতারা এখনো গর্তে লুকিয়ে আছে, হঠাৎ হঠাৎ কিছু একটা বলে আপনি আইনা ভাইরাল করার চেষ্টা করেন, ওরা সূর্য সন্তান না, ওরা কাপুরুষ। সুতরাং ওদের কাছ থেকে দূরে থাকেন। আর যারা প্রথম থেকে আছে, এখনো আছে, 5ই আগস্টের পর থেকে এখনো যারা রানিং আছে, গালি দুক, ভালো দুক, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ হাসিনা ছাড়া কিছু বুঝে না, তাদের পক্ষে দাঁড়ান, তাদের সাথে দাঁড়ান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।